ওকে, আজকে যেটা বলবো, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো। আমরা বেসিক পাইথন এতদিন করলাম, যেটাকে অনেক সময় বলা হয় মানে যেটা পাইথন প্রথম যারা পাইথন তৈরি করেছিল তাদের আন্ডারে যেগুলো আছে সেটাকে আমরা বেসিক পাইথন বলতে পারি। আমি ডে 9টা লিখে রাখি ওকে পড়ার জন্য। আর বেসিক পাইথন বলতে পারি, অথবা এটাকে অনেক সময় বলা হয় কোর পাইথন, কোর গ্রুপের পাইথন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পাইথনের সাম্রাজ্য বিশাল বড়। পাইথনের আমরা মোটামুটি সিনট্যাক্স শিখলাম, মডিউলস গুলো কি কি আছে দু একটা দেখলাম, সেগুলো কি করে ব্যবহার করতে হয় সেগুলো দেখলাম। অনেক কিছু এখনো আমরা শিখিনি, কিন্তু আমরা যা শিখেছি তাই দিয়ে প্রোডাকশন কোয়ালিটি এবং প্রফেশনাল লেভেলের কাজ করে ফেলা যায়, কোনো অসুবিধা হয় না। এইটুকুটাই ভালো করে শিখলে আমাদের অনেক কিছু কাজ করা যায়। এবার যে যে ডিরেকশন বেছে নেবে, যে যে কাজ করতে চায় সেই ডিরেকশনে গিয়ে স্টাডি করা, সেই তাদের মডিউল আছে কমিউনিটিরা বানিয়ে রেখেছে, সেগুলোকে স্টাডি করা, তারপরে তার থেকে নতুন কিছু অ্যাড করা ইত্যাদি, এগুলো করতেই থাকবো আমরা আর কি। যেমন কেউ যদি নেটওয়ার্কিং এর দিকে যায় তারা সেদিকে যাবে, কেউ যদি ওয়েব ডিজাইনিং এর দিকে যায়, কেউ যদি গেম তৈরি করতে চায়, কেউ যদি অ্যাপ বানাতে চায়, নানা রকম জিনিসপত্র, কেউ যদি সায়েন্টিফিক কাজকর্ম করতে চায়। সুতরাং কাজের কেউ যদি মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স করতে চায়, নানা ধরনের কাজ আছে। তবে আমরা যেটুকু শিখলাম তার সবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা কি করে ফাংশন লিখতে হয়, কি করে মডিউল দিয়ে কাজ করতে হয়, কি করে সিনট্যাক্স গুলো দিয়ে আমরা বিভিন্ন ফর লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট লিখি ইত্যাদি ইত্যাদি। আমি ধরে নিচ্ছি ওগুলোতে মোটামুটি আমাদের একটা জ্ঞান তৈরি হয়েছে। এইবার আমরা কতগুলো যাকে বলে এক্সটার্নাল প্যাকেজ, আমরা বেসিক পাইথন ছেড়ে এখন আমরা এক্সটার্নাল প্যাকেজের দিকে যাচ্ছি। এক্সটার্নাল প্যাকেজের তো অভাব নেই, হাজার হাজার এক্সটার্নাল প্যাকেজ। সেই এক্সটার্নাল প্যাকেজ মানে বেসিক্যালি প্যাকেজ কথাটাও পাইথনে একটু গুরুত্বপূর্ণ। আমরা যেমন মডিউল বলেছিলাম, মডিউল অ্যান্ড প্যাকেজ, এই প্যাকেজ কথাটা আমরা এমনিতেই ব্যবহার করি, কিন্তু পাইথনে প্যাকেজ মানে হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ডাইরেক্টরি, মানে একটা গোটা লাইব্রেরিকে, বড় লাইব্রেরিকে তুলে নিয়ে চলে এলাম, সেগুলো হচ্ছে এক্সটার্নাল প্যাকেজ। কোনো না কোনো কোম্পানি কোনো না কোনো গ্রুপ বানিয়ে রেখেছে, অ্যান্ড অল ফ্রি, সমস্তটাই হচ্ছে ওপেন ফোরামে আছে, ওপেন সোর্স যাকে বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এক্সটার্নাল প্যাকেজের মধ্যে কয়েকটা প্যাকেজ আছে যেগুলো আমাদের মোটামুটি পাইথনে ভালো কাজ করতে গেলে, পাইথন দিয়ে যদি আমরা ভালো কাজ করতে চাই, মানে খুব সুন্দর করে প্রোগ্রাম লিখতে চাই, এফিসিয়েন্ট প্রোগ্রাম লিখতে চাই, তাহলে সেগুলোকে বারবার দরকার হবে, যে কোনো দিকে ডিরেকশনে যাই না কেন। তার মধ্যে কতগুলো জাস্ট আমি নাম বলে দিচ্ছি। যে নাম পাই, আমি ইচ্ছে করে নাম আর পাইটা লিখলাম, NUMPY, এটাকে বলা হয় নিউমেরিক্যাল পাইথন। আমি আসছি, অর্থাৎ আমি যদি নিউমেরিক্যাল কাজ করি, সায়েন্টিফিক এবং অন্যান্য ডেটা নিয়ে কাজ করি, তাহলে এই প্যাকেজটা খুব দরকার। একটা প্যাকেজ মানে বেসিক্যালি একটা স্পেশাল কাইন্ড অফ ডাইরেক্টরি, তার মধ্যে প্রচুর মডিউলস থাকে, সাব মডিউলস থাকে, ফাংশনস থাকে, প্যারামিটার্স থাকে, আরো হাজারটা জিনিস থাকে। সুতরাং এটাকে একবার ইনস্টল করে নিয়ে তারপর সেটাকে একই রকম ভাবে, যেমন ভাবে আমরা ম্যাথ বা র্যান্ডম মডিউলকে ইম্পোর্ট করলাম, তেমনি ভাবে কাজ করার সময় নেম স্পেসে নিয়ে এসে কাজ করতে পারি। নামপাই, আর একটা আছে সাইপাই, আর একটা আছে ম্যাট প্লট লিব, আর একটা প্যান্ডাস। তো আমি এইটা একটু মন দিতে বলবো, যারা পাইথন ভালোভাবে শিখতে চায় বা চান, তাদের এই চারটে প্যাকেজকে মোটামুটি ভালোভাবে জানার দরকার। ভালোভাবে মানে কোথায় কি আছে, কি কাজ করা যায়। সাইপাই হচ্ছে সায়েন্টিফিক পাইথন, এটা পার্টিকুলারলি যারা ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই জাতীয় সায়েন্সের জিনিসপত্র পড়বে, ইভেন অনেক সময় ডেটা সায়েন্স, সোশ্যাল সায়েন্স সেখানেও কাজে লাগে। সায়েন্টিফিক পাইথনে প্রচুর সায়েন্টিফিক মডিউল, সায়েন্টিফিক ফাংশনস ইত্যাদি রয়েছে। ইলেকট্রনিক্সে যারা কাজ করবে, এরকম বহু বিষয়ে যারা কাজ করবে সায়েন্টিফিক ব্যাপারে, তারা তাদের ক্ষেত্রে এটা খুবই কাজের। এবং সাইপাইটা অ্যাকচুয়ালি নামপাইয়ের উপর বেস করে তৈরি করা হয়েছে, সুতরাং নামপাই এবং সাইপাইয়ের মধ্যে প্রচুর মডিউলস এবং ফাংশনস যেগুলো কমনও পাওয়া যায়। ম্যাটপ্লটলিবটা আমি শেষ দিন বলবো, সেটা হচ্ছে এটাকে আমি বলি ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরি, অ্যাকচুয়ালি ওটা বোধহয় ম্যাটপ্লট স্টাইল প্লটিং লাইব্রেরি। আমরা আপাতত মনে রাখার জন্য ম্যাথমেটিক্যাল
প্লটিং লাইব্রেরি। অ্যাকচুয়ালি ম্যাটল্যাব বলে একটা প্রফেশনাল সফটওয়্যার আছে যেটাকে কিনতে হয় পয়সা দিয়ে। সেটাতে বহু লোকেই কাজ করেন যারা সায়েন্টিফিক কাজকর্ম করেন বা অন্যান্য কাজকর্ম করেন। সেটা অনেক তার কম্পাইলার অনেক দাম, সেটাকে কিনতে হয় এবং সেটা ফুল ফ্লেজেড ল্যাঙ্গুয়েজও নয়। সেইটার স্টাইলে এটা করা হয়েছে অ্যাকচুয়ালি প্লটিং লাইব্রেরি। এনর্মাসলি ইম্পর্টেন্ট। 2-dimensional গ্রাফ, 3-dimensional গ্রাফ, কন্ট্রোল প্লট, ইমেজ প্রসেসিং সবকিছু করা যায় এই ম্যাটপ্লট দিয়ে। এর উপরে বেস করে আবার প্রচুর প্লটিং লাইব্রেরি তৈরি হচ্ছে। আর প্যান্ডাস মানে হচ্ছে প্যানেল ডেটা থেকে প্যান্ডাস এসছে আর কি। প্যানেল ডেটা মানে আমরা বেসিক্যালি ডেটাগুলো যখন আমরা লিখি, আমরা তো শুধু XY কলাম হিসেবে লিখি না। যখন আমরা কোনো জায়গা থেকে স্পেশালাইজড ডেটা নিয়ে আসছি, হয় সেটা এক্সেল শিটে কেউ লিখে রেখেছে, নয়তো অন্য কোনো যে কোনো ধরনের স্প্রেডশিট বা একটা ট্যাবুলার ফর্মে লিখে রেখেছে। সেখানে কিছু কথা লেখা আছে, কিছু নাম লেখা আছে, কিছু ডেটা লেখা আছে, নাম্বার লেখা আছে। তো সবকিছু পাইথন পড়তে পারে। প্যান্ডাসের মধ্যে জিনিসপত্র আছে, প্যান্ডাসের মধ্যে আবার ফাংশনস গুলো আছে, সেই ফাংশনস গুলো দিয়ে ওই ডেটাগুলোকে পড়তে পারে এবং পড়ে সেটা আমাদের পাইথন দিয়ে কাজ করবার মতো জায়গাতে নিয়ে যায়। সুতরাং আমরা এই 4টে লাইব্রেরি, অবশ্যই আমাদের এই ছোট কোর্সের মধ্যে এই 4টে লাইব্রেরি সম্পর্কে বলা সম্ভব হবে না। আমি যেটা করব সেটা হচ্ছে যে দুটো আমি এদের মধ্যেও যে দুটো আমাদের জানাটা উচিত এই ফর্মে, এই অবস্থাতে, এই স্টেজে, এটা হচ্ছে একটা নামপাই, তারও আবার একটা পার্টিকুলার অংশ যেটা আমাদের জানলে ভালো হয়, সেই অংশটুকু পার্টিকুলারলি বলবো, এবং ম্যাটপ্লটলিব দিয়ে কি করে গ্রাফ প্লট করতে হয়। আগের দিন আমরা দেখালাম করে ড্র করতে হয়, টার্টল দিয়ে দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে ড্র করতে হয়, আর শেষ দিন আমরা দেখাবো কি করে গ্রাফ প্লট করতে হয়। এই দুটো আমরা এই স্টেজে বলবো, কেমন? সুতরাং আমরা চলে যাচ্ছি নামপাই, সরাসরি আমরা একেবারে ইন্টারপ্রিটারের উপরে আমরা ইম্পোর্ট নামপাই। মনে করা যাক নামপাইটা আমার এখানে ইনস্টল হয়ে আছে, আমার এই মেশিনে আমি ইনস্টল করে রেখেছি। কি করে এটা করতে হয় এটা আমি পরে না হয় গ্রুপে বলে দেবো, কেন এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমার করা ভিডিও আছে, ইনস্ট্রাকশন দেওয়ার ভিডিও আছে, আমি দরকার হলে সেই ইউটিউব ভিডিওটাও শেয়ার করতে পারি, যে যারা এই ইন্টারপ্রিটারের উপরে কি করে নামপাই ইনস্টল করবেন। একটা নামপাই যেভাবে ইনস্টল করব সেভাবেই ম্যাটপ্লটলিব, সাইপাই, প্যান্ডাস বা যে কোনো প্যাকেজ একই রকম ভাবে ইনস্টল করব। এছাড়া আমি আগের দিন বলেছিলাম কি করে অ্যানাকোন্ডাসে গিয়ে, সেখানে আমার ইনস্টল করতে হয় না, সেখানে সবকিছু আছে, সেটা দিয়েও লোকে কাজ করতে পারে। এরকম অজস্র ডিস্ট্রিবিউশন আছে, অজস্র প্ল্যাটফর্ম আছে। তো আমরা যেটা সকলে সবসময় করি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, শর্টকাটে একটা লোকাল নাম দিয়ে রাখি। এটা আমি নেম স্পেসে নিয়ে চলে এলাম। এবার আমি যদি ডিরেক্টরির মধ্যে এনপি দেখি, তাহলে ইট উইল শো মি অনেক বহু কিছু দেখাবে। এবং আমি বারবার বলেছি আন্ডারস্কোর আন্ডারস্কোর দেওয়া নামগুলো বাদ দিয়ে, যেখান থেকে এ দিয়ে শুরু হয়েছে অ্যালফাবেটিক্যালি, সেরকম একটা জায়গা থেকে, এরকম সব জায়গা থেকে কিছু একটা, এই বাকি সব নামগুলো আমাদের দেখতে হবে। অজস্র নাম আছে, অজস্র আপ টু জেড, এ টু জেড যত নাম আছে, তাদের মধ্যে কিছু কিছু নাম আছে মডিউল, মানে মডিউল মানে তারা ইটসেলফ একটা লাইব্রেরি, মানে লাইব্রেরির মধ্যে লাইব্রেরি। ওকে, তো তা সেইটা আছে। এবং তাছাড়া কিছু ম্যাথমেটিক্স এর মধ্যে, আমরা ম্যাথের মধ্যে যে সমস্ত ফাংশন দেখেছিলাম, অন্য র্যান্ডম মডিউলের মধ্যে যা দেখেছিলাম সবকিছু এখানে আছে, এবং সেটা অন্যভাবে আছে, এবং তার পাওয়ার বা তার পদ্ধতি এখানে কমপ্লিটলি আলাদা, সেটা আমি বলবো। তাহলে আমি নামপাই এখানে আমি দেখার চেষ্টা করলাম যে এই আমরা নিজেরা চেক করে সবসময় দেখে নিতে পারি যে আমাদের এই নামপাইয়ের মধ্যে কি কি আছে। এর মধ্যে এ ফর অ্যারে, অ্যারে বলে আমি এখানে আর খুঁজে সময় নষ্ট করার দরকার নেই। অ্যারে বলে একটা জিনিস আছে, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই আমি আজকে মেনলি বলবো। np.array, অ্যারে হচ্ছে একটা ফাংশনের নাম। আমি যদি বলি যে এখানে হেল্পের মধ্যে এনপি মানে নামপাইয়ের মধ্যে অ্যারে বলে একটা ফাংশন, সেই ফাংশনটাকে দেখাও, তো আমাকে কি করবে, আমাকে এই দেখিয়ে দিল, এই অ্যারে হেল্প অন বিল্ট ইন ফাংশন অ্যারে ইন মডিউল নামপাই। এর মধ্যে একটা অবজেক্ট ঢোকাতে হবে। কি অবজেক্ট? সেই অবজেক্টটা হচ্ছে একটা যে কোনো ইটারেবল অবজেক্ট, মানে
আমি লিস্ট টিউপল কিছু একটা ঢোকাতে পারি, আসছি। আর এই কতগুলো নাম আছে, ডি টাইপ, কপি, অর্ডার, এটসেট্রা এটসেট্রা, আমি এই অবধি দেখবো, পুরোটা আমরা আপাতত দেখবো না। এই শুধুমাত্র আপাতত এইটাই করি। একটা অ্যারে বলে, অ্যারে জিনিসটা কি? অ্যারে জিনিসটা হচ্ছে, আমি আগে বলি তাহলে বললেই বোঝা যাবে, এ ডাবল আর এ ওয়াই। অ্যারের মধ্যে আমি একটা অবজেক্ট, মানে আমি একটা লিস্ট ঢোকালাম, ধরো যে আমি বললাম 2 -3 0 1 4, এরকম একটা লিস্ট ঢোকালাম, জাস্ট দ্যাট। হ্যাঁ, এরকম একটা জিনিস ঢোকালাম। ওহো, আমি সরি, এটাকে আমি একটা নাম দিয়ে দিই যাতে আমার পরে কাজ করতে সুবিধা হয়। তাহলে x ইকুয়াল টু np ডট অ্যারে, তার মধ্যে এই কতগুলো নাম্বার দিয়ে দিলাম, কিন্তু মনে রাখতে হবে এর আর্গুমেন্টে যে জিনিসটা ঢোকালাম, যে অবজেক্টটা ঢোকালাম, সেই অবজেক্টটা এটা যাতে একটা লিস্ট, এটাকে আমি আলাদা করে একটা লিস্টই ভাবতে পারি, তাই না? কিন্তু সেটা np ডট অ্যারে ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে আমি দেখি pyp টাইপের মধ্যে এক্সটাকে ঢুকিয়ে দেখি সেটা কি বলে। এটা বলছে, এইটা ছাড়ি আমি আপাতত, ক্লাস আমি শেখাইনি। এটা বলছে নামপাই এর মধ্যে নামপাই ডট এনডি অ্যারে। হোয়াট ইজ এনডি অ্যারে? আমরা বলি এন ডাইমেনশনাল, এন মানে এন ফর এনিথিং, এন ডাইমেনশনাল অ্যারে। অ্যারে মানে কি? অ্যারে মানে একটা সেট অফ নাম্বারস কে আমি যদি সাজিয়ে লিখি সেটা অ্যারে। আমি যদি রাস্তায় একটা লাইন দিই সেটা একটা অ্যারে হলো। আমি যদি একটা লাইন, মিলিটারিরা একটা লাইন, তারপরে আরেকটা লাইন, তারপরে একটা লাইন করে, তাহলে সেটা একটা দ্বিমাত্রিক অ্যারে হলো বা 2 ডাইমেনশনাল অ্যারে হলো। আমরা ফিজিক্স বা ম্যাথের ভাষায় সেটাকে বলবো ম্যাট্রিক্স। আর যদি পরপর শুধুই একটা কেরোসিনের লাইন পড়ে, একটা সোজা লাইন, তাহলে সেটাকে বলবো ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আমরা ফিজিক্সের ভাষা বা অঙ্কের ভাষায় বলবো সেটা ভেক্টর। তাহলে এইরকম ওয়ান ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, এবং এই ডেটা রাখার জন্য এটা 2 3 4 5 প্রচুর রকমের যত খুশি ডাইমেনশন বাড়ানো যায়। এইটাই মজা, এইটাই হলো মজার। তাহলে আমি এক্সটাকে দেখি, এক্সটা আমাকে দেখাচ্ছে, এক্সটা আমাকে দেখাচ্ছে অ্যারে বলে। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা নামপাই এনডি অ্যারে, শর্টে আমাকে অ্যারে দেখাচ্ছে। এখন এর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অ্যারে ইজ ভেক্টরাইজড। অ্যারে ইজ নামপাই অ্যারে ইজ ভেক্টরাইজড, মানে নামপাই অ্যারে ইজ ভেক্টরাইজড। এই কথাটা বাংলা, প্রপার বাংলা কি হবে আমি জানি না। ভেক্টরাইজড, ভেক্টরাইজড মানে, কথাটার মানে আমি বুঝি, ভেক্টর নয়, ভেক্টরাইজড। তার মানে হচ্ছে এই অ্যারে এক্স এর উপর আমি যা অপারেশন করব, এটা প্রতিটা এলিমেন্টের উপর সেরকম। আমি যদি বলি এক্স ইন্টু 3, আমি আগে লিস্টের ক্ষেত্রে কি করেছিলাম, এক্স ইন্টু 3 মানে ওটা পরপর পরপর 3 বার জুড়ে যাবে, কিন্তু এখানে তা নয়। এখানে এক্স ইন্টু 3 মানে অ্যাজ ইফ এক্সটা একটা ভেরিয়েবল, তাকে 3 দিয়ে গুণ করছি, মানে ওর ভেতরে যা যা আছে প্রত্যেকটা এলিমেন্টকেও 3 দিয়ে গুণ করছে। দেখা যাক, তাহলে হলো 6 -9 0 3 1 থেকে 3 and 4 থেকে 12. So that's তাহলে তাহলে হলো এটা যেটা হলো, তাহলে হলো প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার হয়ে গেল। অবশ্য এখানে আরেকটা জিনিস সঙ্গে এখানে এই মুহূর্তে দেখিয়ে দিল, ডি টাইপ। এই যে আমরা দেখেছিলাম এখানে অ্যারের মধ্যে একটা কিওয়ার্ড আর্গুমেন্ট আছে, এই যে ডি টাইপ ইকুয়াল টু নান, কিছু বলেন। ডি টাইপ মানে হচ্ছে, বোঝাই যাচ্ছে নামটা থেকে এটা টাইপ, অর্থাৎ আমি যে ডেটাটা দিয়েছি অটোমেটিক্যালি বাই ডিফল্ট এই ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার 32। এত আমার জানার এই মুহূর্তে দরকার নেই, যখন আমরা খুব সেরকম ভাবে কাজ করব তখন আমাদের জানার দরকার হবে। ইন্টিজার 32 মানে এই সংখ্যাগুলোকে ও যে প্রসেসর আমাদের এই সংখ্যাগুলোকে হ্যান্ডেল করছে, এই কম্পিউটারের যে প্রসেসর, সেই প্রসেসরকে বলে দেওয়া আছে, পাইথন বলে দিচ্ছে যে এটাকে 32 বিট, মানে বিট হচ্ছে একটা ইউনিট, এরকম 8খানা বিট মিলে একটা বাইট হয়, এগুলো আমরা কিছু কিছু অনেকেই আমরা জানি। হ্যাঁ, তো সব জানার দরকার নেই। তো এইভাবে আমাদের এটাকে 32 বিট ইন্টিজার হিসেবে 32টা ঘর মনে করা যায় মেমোরি স্পেসে রিজার্ভ করা রয়েছে, যদিও এখানে সংখ্যাগুলো খুবই ছোট। তাহলে বোঝা যাচ্ছে এই অ্যারে, যে কোনো একটা অ্যারেকে আমি যদি তার ডি টাইপ
আমি না লিখে দিই, অটোমেটিক্যালি সে একটা কিছু নিজের মতো করে নেয়। এখানে ও বাই ডিফল্ট ইন্টিজার 32 করে নিয়েছে, এটা দেখাচ্ছে আমাকে, আমি বলিনি দেখাতে, নিজেই দেখাচ্ছে। তো বোঝা গেল যে অ্যারেটা ভেক্টরাইজড। এবারে এই অ্যারে থেকে কি কি আর ইনফরমেশন পাওয়া যায়। এই অ্যারেটা একটা লিস্টের মতো দেখতে। সুতরাং আমি যদি বলি লিস্টের ক্ষেত্রে যা যা বিল্ট ইন ফাংশন ব্যবহার করেছিলাম, যেমন লেন অফ এক্স, এখানেও খাটবে, আমাকে বলে দেবে এর ভেতরে 5খানা এলিমেন্ট আছে, লেন মানে লেন্থ। আমি যদি সাম অফ এক্স বলি তাহলে আমাকে সাম বলে দেবে, সেগুলো কিন্তু নামপাইয়ের কিছু ব্যাপার নেই, এগুলো কিন্তু সেই বিল্ট ইন ফাংশন। সুতরাং এগুলো লিস্টের ক্ষেত্রেও খাটবে, আর এই অ্যারেটা কিন্তু আমাদের বুঝে গেলাম এটা আলাদা জাতের জিনিস, তার মধ্যেও খাটবে। এইবারে দেখি এই নামপাইয়ের ভিতরে অনেক কিছু আরো এক্সট্রা ফাংশন রয়েছে। সেই এক্সট্রা ফাংশন গুলো অ্যারে সম্পর্কে জানবার জন্য, আপাতত অ্যারের জন্য নির্দিষ্ট কিছু ফাংশন, তো তাকে আমরা কি বলি, যেগুলো স্পেশালাইজড ফাংশন, কোন একটা পার্টিকুলার জিনিসের উপর, অবজেক্টের উপর খাটে, তাকে আমরা বলি মেথড, তাই না? তাহলে সেই মেথড গুলোকে আবার ওই এক্স এর গায়ে ডট দিয়ে লাগিয়ে আমরা যখন দেখতে চাই তখন তাকে আমরা বলি অ্যাট্রিবিউট, রাইট? এরকম আমরা প্রচুর দেখেছি। আমি যদি বলি এনপি ডট SIZE, অর্থাৎ সাইজ, এখানে যেমন লেন বলেছিলাম, নামপাইয়ের মধ্যে সাইজ বলে একটা ফাংশন আছে, তার মধ্যে যদি আমি এক্স দিই তাহলে কিন্তু ও আমার সাইজ দেখিয়ে দেবে। তার মানে ওই 5 যেমন এখানে দেখিয়েছিল, আমার এই ফাংশনটার, এই অ্যারেটার সাইজ অর্থাৎ কতটা লেন্থ আমাকে দেখিয়ে দেবে। এখানে ফাংশনটার নাম হচ্ছে সাইজ। আমি সেটা না বলে বেশিরভাগ সময় বলবো এক্স ডট সাইজ, এখানে ব্র্যাকেটও দিতে হয় না। তাহলে এক্স ডট সাইজ দিয়ে আমি নামপাই একটা সাইজ জেনে ফেললাম। আমার কাছে যদি একটা বিরাট বড়, বিশাল বড় কোনো একটা মানে অ্যারে আসে বা লিস্ট আসে, লিস্ট আসলে কোনো অসুবিধা নেই, সেটাকে আমি অ্যারে করে নিতে পারি, তাহলে আমি এই অ্যাডভান্টেজ গুলো পাবো। তাহলে আমরা সাইজ বলতে পারি। এক্স ডট ডি টাইপ, অর্থাৎ ডেটা টাইপটা কি বলে দিল, ইন্টিজার 32। এক্স ডট আর কি হতে পারে, এক্স ডট আমি যদি বলি সাইজ হলো এক্স ডট শেপ বলতে পারি, অর্থাৎ শেপটা লিখলো 5 কমা, অর্থাৎ এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে এবং এটা একটা টিউপল হিসেবে লিখলো। তার মধ্যে 5 কমা আর কিছু নেই, তার মানে এটা বোঝায়, এটার সিগনিফিকেন্স হচ্ছে কমাটা না দিলে কিন্তু টিউপল হতো না, সামথিং কমা সামথিং সামথিং করে আমরা একটা টিউপল হিসেবে লিখি। তার মানে এর শেপটা হচ্ছে 5 বাই নাথিং, তার মানে বেসিক্যালি একটা 1 ডাইমেনশনাল অ্যারে। এই যে এটা 1 ডাইমেনশনাল অ্যারে, একমাত্রিক অ্যারে। সুতরাং এটাকে আমরা একটা মনে মনে ফিজিক্স যারা করে তারা বা ম্যাথমেটিক্স যারা করে তারা একটা ভেক্টর হিসেবে কল্পনা করতে পারে। আমাকে কি মিউট করে দেওয়া হলো? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি বার দেখছি, মেসেজটা দেখলাম, আমাকে একটু বলবেন আমার শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে, তাহলে তাহলে এক্স ডট শেপ দিয়ে আমি শেপ জানতে পারি। আবার ধরা যাক এক্স ডট এন ডিম যদি বলি, এন ডিম মানে কি, এন ডাইমেনশন, এর ডাইমেনশন দেখিয়ে দিল 1, অর্থাৎ সব দিক থেকে এটা থেকেও বোঝা যাচ্ছে, এটা থেকেও বোঝা যাচ্ছে এর ডাইমেনশন 1। তাছাড়া আমি এখান থেকে এই একটা স্কোয়ার ব্র্যাকেট এখানে, একটা স্কোয়ার ব্র্যাকেট এখানে, এটা দেখেই বুঝতে পারি যে এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে। ওকে, তাহলে এটা একটা নামপাইয়ের 1 ডাইমেনশনাল অ্যারে। আবার আমি যদি বলি এনপি ডট সাম, তাহলে এই সামটা কিন্তু আবার নামপাইয়ের ভিতরে সাম ফাংশন, তা দিয়েও আমি সাম করে ফেলতে পারি। তো এগুলো সব 1 ডাইমেনশনাল অ্যারে হলো। ওকে, তাহলে আমি বলতে পারি এখানে আরো অনেক ফাংশন আছে। এই যে এক্স অ্যারেটা রইলো আমার, এখানে এনপি ডট আমি মিন করতে পারি, একবারে আমার সরাসরি এগুলোর এই সংখ্যাগুলোর মিন বার করে দিল। আমি এনপি ডট এসটিডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে পারি, সব ফাংশনগুলো এখানে আছে, আমাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে করে দিল। আমি যত স্ট্যাটিস্টিক্সের ক্যালকুলেশন করব, এনপি ডট মিডিয়ান, মিডিয়ান হচ্ছে সংখ্যাগুলোকে অর্ডারে সাজিয়ে তার ঠিক মাঝখানটা যদি এটা ইভেন নাম্বার হয় তাহলে মাঝখানে দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। এনপি ডট মিডিয়ান, তার মধ্যে যদি আমি এক্স করি বা এক্স ডট মিডিয়ান বললে হবে, তাহলেও আমাকে দেখিয়ে দিবে, তাহলে আমাকে এর মিডিয়ানও দেখিয়ে দিবে। সুতরাং ব্যাপারটা হলো
যে এইরকম ভাবে বেসিক্যালি মেইন মিডিয়ান মোডটা দেখাতে পারে না, মোডটা অন্যভাবে করতে হয়। মেইন মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সাম, আবার এনপি ডট কাম সাম আছে, অর্থাৎ কিউমুলেটিভ সাম, সেটাও করে দিতে পারে। অর্থাৎ এই সংখ্যাগুলো প্রথমটা নিল 2 প্লাস -3 যোগ করে হলো -1, তারপরে তার সঙ্গে যোগ করে 0 হলো, তাহলে তিনটের যোগফল হলো -1, তার সঙ্গে আবার 1 যোগ হলো 0। এইভাবে এটা কিউমুলেটিভ, মানে সাকসেসিভলি যোগ করে 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 যাচ্ছে। এটা অনেক সময় দরকার হয় আমাদের প্রোগ্রাম করার সময়। এরকম অনেক রকম ফাংশন যেগুলোকে আমরা নামপাই অ্যারের উপর ব্যবহার করব এবং যেগুলোকে আমরা বলবো মেথড, সেগুলো কিন্তু এখানে রয়েছে। কেমন? আচ্ছা, বেশ। এইবার আমরা যদি বলি আমরা যখন এতে কাজ করেছিলাম, আমরা যখন লিস্টে কাজ করেছিলাম, তখন আমরা স্লাইসিং করেছিলাম আর ইন্ডেক্সিং করেছিলাম। খুব সোজা, আমার এক্সটা হচ্ছে নামপাই অ্যারে, এক্স আমি যদি বলি 0, ঠিক একই রকম ভাবে আমার এখানে এটা ইন্ডেক্সিং হয়ে গেল। এক্স যদি বলি 2 মানে আমার এইটা 0th এলিমেন্ট, এটা 1th এলিমেন্ট, এটা 2th এলিমেন্ট, তাহলে আমাকে দিল 0। আমি যদি বলি এক্স অফ -1, তার মানে ডান দিক থেকে আমি করলে প্রথমটা, ডান দিক থেকে প্রথমটা মানে লাস্ট ভ্যালুটা, সো এইটা আমাকে লাস্ট ভ্যালুটা দিচ্ছে। সুতরাং আমি ইন্ডেক্সিংও করতে পারছি। আবার আমি যদি বলি এক্স সে 1:4, তাহলেও আমাকে 1 2 3 4কে টাচ করবে না, এইটা হলো 1 2 3, এই তিনটে সংখ্যা আমাকে দিয়ে দিচ্ছে। সুতরাং আমি স্লাইসিংও করতে পারি। সুতরাং আমি যদি বলি এক্স : 2, তাহলে কি হবে? তাহলে শুরু থেকে শুরু শেষ অবধি যাবে এবং 2 করে করে ডিফারেন্স করবে। সুতরাং ও আমাকে এইভাবে 2 0 and 4 এই জিনিসটা করে দিল। সুতরাং স্লাইসিং, ইন্ডেক্সিং এটা ঠিক আগের মতোই করছে। আমি এখানে এক্সট্রা কতগুলো অ্যাডভান্টেজ পাচ্ছি। আচ্ছা, আমি এক্স অ্যারেটা এখানে পেলাম। আমি যদি ওয়াই আরেকটা অ্যারে তৈরি করতে চাই, একই রকম ভাবে আরেকটা একই লেন্থের অ্যারে তৈরি করলাম। দেখা যাক, এটা হলো 1, 4, 5, 3, এটা কিছু দিলাম, 4টে না 5টা, সো সে 0 সামথিং এটা দিলাম, ধরো যাক। তাহলে ওয়াই একটা অ্যারে, এক্স একটা অ্যারে। এবার যদি আমি এক্স প্লাস ওয়াই যোগ করি, যেহেতু এরা ভেক্টরাইজড, তাহলে যোগটা কি করে হবে? এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ হবে, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ হবে, এটার সঙ্গে এটা করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে। সুতরাং কিন্তু যোগ হয়ে গেল। হ্যাঁ, সুতরাং যোগ করা মানে কিন্তু আমরা যে লিস্টের ক্ষেত্রে দুটো লিস্টকে যোগ করা মানে কিন্তু কনক্যাটিনেশন হয়েছিল, অর্থাৎ লিস্টগুলো পরপর জুড়ে গিয়েছিল। এখানে কিন্তু তা নয়, এখানে কনক্যাটিনেশন করা হবে না, এখানে দুটো লিস্টের করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে। আমি যদি এক্স মাইনাস ওয়াই করি, বিয়োগ হবে। আমি যদি এক্স ইন্টু ওয়াই করি, তাহলে কি হবে? আমি আরেকবার লিখি, এক্স এই ওয়াই এই, তাহলে কি হবে? 2 into 1 হলো 2, -3 into 4 হলো -12, 0 into 3 হলো 0, and so on. সুতরাং আমাকে গুণ ভাগ সব কিছু করে ফেলতে পারবো। সরি, হ্যাঁ, ডিভাইড বাই 0 চলে আসছে বলে ও একটু আপত্তি করেছে, কিন্তু করে দিল, এখানে ইনফিনিটিভ পর্যন্ত করে দিল। এখানে ডিভাইড বাই 0 ছিল, আমি ওয়াই বাই এক্স করতে পারি, তাহলে আর আমাকে ঝামেলা করবে না। আচ্ছা, তাহলেও ইনফিনিটিভ একটা জায়গায়। এনিওয়ে, তো ব্যাপারটা হলো এক্স আর ওয়াই আমার এখন নামপাই অ্যারে, কিন্তু সেগুলোকে যেন যেভাবে আমরা অ্যালজেব্রা করি, অর্থাৎ একটা সংখ্যা দুটো সংখ্যা মানে একটা একটা করে সংখ্যার যোগ গুণ ভাগ করি, সেরকমই এখানে হচ্ছে। এখানে শুধু হচ্ছে করসপন্ডিং এলিমেন্ট গুলোর মধ্যে যোগ গুণ ভাগ। তবে কেউ বলতে পারে, তাহলে আমরা যদি আমরা এই যে এক্সটাকে এরকম লিখলাম, তো আচ্ছা আমরা দেখা যাক, এটাকে আমি একটা লিস্ট হিসেবে লিখি প্রথমে। তাহলে আমি আরেকবার আমি মনে করিয়ে দিই, এটাকে দেখা যাক, আমি এটাকে নাম দিলাম অ্যারে হিসেবে আর লিখছি না, এটাকে আমি লিস্ট হিসেবে লিখছি। a equal to this, right? a equal to this, আর b equal to দেখা যাক এটা কি ছিল, আর যা খুশি দিয়ে দিই, একটা 1 5 2 7 9 এটা কিছু দিয়ে দিলাম, 1 2 3 4 5। তাহলে এটাও আরেকটা লিস্ট হয়ে গেল। তাহলে এখন কিন্তু a একটা লিস্ট, b একটা লিস্ট। তাহলে এরকম যদি দুটো লিস্টকে আমি যোগ করতাম, তাহলে কি হতো? তাহলে আমার এটা কিন্তু ওই এরকম ভাবে যোগ হতো না, এটা কিন্তু কনক্যাটিনেট হয়ে যেত। অর্থাৎ প্রথম লিস্টটা যতদূর গেল, তারপরের থেকে পরের লিস্টটা পরপর জুড়ে গেল। আমি যদি একে গুণ করতাম, কি হতো? পরপর জুড়ে যেত। অর্থাৎ এখানে কিন্তু লিস্টের ক্ষেত্রে, অর্থাৎ কোর পাইথনে কোন রকম এই ধরনের
বেসিক অ্যালজাবরা যেটা আমরা এই নামপাই অ্যারের ক্ষেত্রে করছি সেটা কিন্তু করা যাবে না। কিন্তু নামপাই অ্যারের মজাটা হলো এখানে ওই অ্যালজাবরা করা যাবে, অর্থাৎ এটা ভেক্টরাইজড, প্রত্যেকটা এলিমেন্টের উপরে সেই জিনিসটা কাজটা করবে। এখন আমি যদি বলি তাহলে ঠিক আছে, আমার তো এক্স হলো নামপাই অ্যারে, ওয়াই আরেকটা নামপাই অ্যারে, তাহলে আমি এদেরকে কনক্যাটিনেট করব কি করে? সেজন্যই এখানে এনপি ডট কনক্যাটিনেট বানানটা ঠিক করে লিখতে হবে। এই ফাংশনটা এখানে আছে, তার মধ্যে আমি যদি এক্স আর ওয়াই দিই, ও হলো না, এটা এখানে একটা টেবল হিসেবে এক্স ওয়াই এদেরকে ওই আমি এটার হেল্প ফাইলে গিয়ে দেখলেই হবে। আমি যদি দুটো ফাইল দুটো জুড়তে চাই, এবারে কিন্তু কনক্যাটিনেট হয়ে গেল, অর্থাৎ এক্স অ্যারে আর ওয়াই অ্যারে কে একটা টিউপল আকারে মাঝখানে দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে আমার আছে এক্সটা আছে তো এই, আমি আরেকবার দেখি এর মধ্যে আমি যদি এটাকে লিস্ট হিসেবে না ঢুকিয়ে এটা যদি আমি নাম দিতাম সে এক্স এক্স নাম দিলাম, আর এটাকে আমি কপি পেস্ট করলাম, এনপি ডট অ্যারে করলাম, আর এটাকে লিস্ট করে না দিয়ে আমি বললাম না এটাকে একটা টিউপল করে দাও, তাহলেও কিন্তু একই কাজ হবে। আমি সেটাই বলতে চাইছি যে এই ভেতরের এই অবজেক্টটা, ইট ডাজ নট ম্যাটার হোয়াট ইট ইজ, এটা একটা লিস্ট হতে পারে, একটা টিউপল হতে পারে, যাকে এরকম একটা অ্যারে করা সম্ভব। স্ট্রিং হলে হবে না অফকোর্স, তাহলে এক্স এক্স কিন্তু একটা অ্যারে হয়ে গেল ঠিক আগের মতোই। সুতরাং এই অ্যারের মজাটা হচ্ছে, নামপাইতে অ্যারের মজাটা হচ্ছে যে অ্যারে গুলো ভেক্টরাইজড এবং অ্যারে গুলো ঠিক স্লাইসের মতো বাকি প্রপার্টি সমস্ত কিছু রয়েছে। স্লাইসিং ইন্ডেক্সিং করা যাবে, বেসিক বিল্ট ইন ফাংশন গুলো ব্যবহার করা যাবে, অথচ এখানে এগুলোকে নিয়ে অ্যালজাবরা করা যাবে এবং এর উপরে এক্সট্রা অনেক মেথড আছে। আমরা দেখলাম ডি টাইপ, সাইজ, এন্ডিম, শেপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যাচ্ছে। বেশ, এইবারে আমি একটা 2 ডাইমেনশনাল নামপাই অ্যারে তৈরি করব। 2 ডাইমেনশনাল মানে কি? যেমন 2 ডাইমেনশনাল লিস্ট হতে পারে একটা, যেমন আমি বলতে পারি 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, 7, 8, 9 এরকম যদি বলতে পারি। হ্যাঁ, আমি ইচ্ছে করে আরেকটা বাড়াচ্ছি পরে আমাদের দেখাতে সুবিধার জন্য। 10, 11, 12 আমি যদি বলি এটা কি হলো? এটা একটা 2 ডাইমেনশনাল লিস্ট তৈরি করলাম। এটা একটা 2 ডাইমেনশনাল লিস্ট তৈরি হলো, মানে এটার দুখানা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি এটা বলতে পারি, কিন্তু একে নিয়ে আমরা খুব একটা কাজ করিনি। কিন্তু এই জিনিসটাকে যদি আমরা একটা নাম দিলাম সে এ, আর এখানে এনপি ডট অ্যারের মধ্যে এইটাকে আমরা তুলে দিলাম, যেমন এটাকে চলে এসেছে, ওকে, এটা দিয়ে দিলাম। তাহলে কি হলো? এবারে যদি আমি এটাকে টাইপ করাই এখানে বা প্রিন্ট করাতে চাই, এ কিন্তু আমাকে এইরকম ভাবে নিজে থেকে ডিসপ্লে করে দিল, অর্থাৎ এটা আমাকে বুঝিয়ে দিল যে আমি একটা 2 ডাইমেনশনাল অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে। তার মানে কি? এই যে দুখানা স্কোয়ার ব্র্যাকেট রয়েছে, তার মানে বেসিক্যালি এটা একটা, আমরা যারা ফিজিক্স ম্যাথ করে তারা বুঝতে পারবে যে এই জিনিসটা একটা ম্যাট্রিক্স, এটাকে একটা ম্যাট্রিক্স বলা হয়। হ্যাঁ, সুতরাং আমার এই একটা রো, ম্যাট্রিক্স না বললেও কোনো আপত্তি নেই, কম্পিউটার তো ম্যাট্রিক্স বোঝে না, কম্পিউটার বোঝে একটা 2D অ্যারে। তাহলে এই একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো, আর এই একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, তাহলে এটা কিন্তু একটা 2D অ্যারে হয়ে গেল। এইবারে আমি যদি বলি, মজার ব্যাপার হচ্ছে এইবারে আমি সমস্ত কিছু নামপাইয়ের যত ফাংশন আবার আমি এর উপর ব্যবহার করি। দেখা যাক এ ডট সাইজটা কি, অর্থাৎ আমার 12খানা এলিমেন্ট আছে, দেখিয়ে দিল। আমি লেনের মধ্যেও দিতে পারতাম, হ্যাঁ, কিন্তু দরকার নেই। আমি এখন এ ডট সাইজ মানে এটা অলরেডি নামপাই অ্যারে, তার অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করছি, অথবা আমি বলতে পারতাম এনপি ডট সাইজ, তার মধ্যে এ দাও, একই কাজ করবে। আমি যদি বলি, ভালো কথা, এ ডট ডি টাইপ, এটা তো অবশ্যই আমি কিছু বলিনি, মানে ইন্টিজার থাকে। আচ্ছা, ভালো কথা, আমরা পরে দেখাবো যখন এই একটা আমি অ্যারে লিখবো, সেই অ্যারের ভ্যালুগুলোকে, অ্যারের যে মেম্বারগুলোকে, এলিমেন্টগুলোকে আমি ইচ্ছে মতো ফ্লোটে লিখতে পারি, মানে ফ্র্যাকশনে লিখতে পারি, ইন্টিজারে লিখতে পারি, কমপ্লেক্সে লিখতে পারি। তখন আমি আইদার এখানে কোনো একটা কিছু ইন্ডিকেট করে দেবো, বলে দেবো, অথবা আমি ডি টাইপ ইকুয়াল টু বলে দেবো কিছু একটা, আমি দেখাচ্ছি। তাহলে ডি টাইপ বলে দিলাম,
তাহলে এ ডট এন ডিম বলে দিলাম, অর্থাৎ এন ডাইমেনশনটা কত এটা দেখালো কিন্তু 2, অর্থাৎ এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে, রাইট? আচ্ছা, এইবারে বলে দিলাম আমি বলে দিলাম সাইজ কত, ও সাইজ নয়, এ ডট শেপ। হ্যাঁ, এইবারে কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে এটা 4/3। আরেকবার দেখি এটাকে, এটা 4/3 অ্যারে, অর্থাৎ শেপটা বলে দিল, সবকিছু কিন্তু বলে দিল। এবার আমি যদি বলি, মজাটা হচ্ছে এইবারে আসল মজাটা আসবে, এনপি ডট সাম যদি বলি তাহলে কিন্তু এ সমস্ত মেম্বার গুলোর সাম করে আমাকে 78 দেখিয়ে দিল। আমি যদি বলি এনপি ডট মিন, তাহলে একইভাবে ও রো কলাম বুঝলো না, সকলকেই সমস্ত নাম্বারগুলোকে যোগ করে 12 দিয়ে ভাগ করে দিয়ে আমাকে মিন দেখিয়ে দিল। সব ফাংশনগুলো এরকম করবে। কিন্তু আমার দেখা যাক, আমার কাছে একটা এরকম বিরাট একটা 2D অ্যারে আছে। আমার খুশি হল, আমার কোনো কারণে আমার সুবিধার জন্য আমি খুশি মতো আমি এই রো ওয়াইজ যোগ করতে পারি বা কলাম ওয়াইজ যোগ করতে পারি, আলাদা আলাদা করে আমি সেটা দেখাতে চাই। সেইটা দেখানোর জন্য এইখানে ভালো ব্যবস্থা আছে, অর্থাৎ নামপাইয়ের যত ফাংশনস, এই কথাটা মনে রাখতে হবে যে অ্যাক্সিস বলে একটা ব্যাপার আছে। নামপাই ফাংশনস এর মধ্যে এখানে কিওয়ার্ড হিসেবে একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি অ্যাক্সিস। আমি দেখাচ্ছি, এই সাম ফাংশনের মধ্যে আমি দেখাবো অ্যাক্সিস বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি যেমন এটাকে বলছি রো, অর্থাৎ এই যেমন আমি একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম, পাঁচটা কলাম, তাহলে এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। তাহলে এটা হচ্ছে রো 1, রো 2, এটসেট্রা এটসেট্রা, আর এগুলো হচ্ছে কলাম 1, 2, 3, 4, 5, এটসেট্রা। ওকে, তো এইটা আমরা এইভাবে একটা 2 ডাইমেনশনাল অ্যারেকে লিখতে পারি। কিন্তু কম্পিউটার এই রো কলাম বোঝে না। কম্পিউটার বোঝে আমি যদি এদিক থেকে এদিকে আসি তাহলে আমি অ্যাক্সিস বরাবর এলাম, অ্যাক্সিস 0 বরাবর এলাম। অর্থাৎ এদিক থেকে এদিকে আসার মানে কি, আমি রো গুলো টপকাচ্ছি, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো। অর্থাৎ পাইথনের ভাষায় 0th রো, আমরা পাইথন তো 1 থেকে শুরু করে না, পাইথন 0 থেকে শুরু করে, 0, 1, 2, 3, 4। হ্যাঁ, আর এদিক থেকে এদিকে অ্যাক্সিস গেলে এইদিকে হচ্ছে 1, তাহলে অ্যাক্সিস 0, অ্যাক্সিস 1। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি ওপর থেকে নিচ মানে আমি বিভিন্ন রো বরাবর যাচ্ছি, আর বাদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাদিক মানে আমি কলাম গুলো টপকাচ্ছি। তাহলে দেখা যাক এই যে জিনিসটা এলো, আমি যদি বলি, আচ্ছা এখানে হেল্পের মধ্যে আছে সব, হেল্পের মধ্যে আমি যদি np ডট সাম বলি, তাহলে এখানের যে সাম ফাংশনটা সেটা আমাদের কোর পাইথনের যে সাম ফাংশন তার থেকে আলাদা। এর মধ্যে অনেক কিছু বলার ব্যবস্থা রয়েছে। এই যে এখানে অ্যাক্সিস বলে একটা কোথায় থাকার কথা, এই যে অ্যাক্সিস বলে একটা কিওয়ার্ড আছে, এবং এখানে প্রথমে কিছু বলা নেই, আমি বলে দেবো। আমি কি বলে দেবো, আমি বলে দেবো, আমার আরেকবার দেখিয়ে দিই। আমি বলবো np ডট সাম, ওকে, তার মধ্যে তার মধ্যে অ্যাক্সিস ইকুয়াল টু, আমি যদি বলি 0, তার মানে কি হলো, তার মানে আমি চাইছি ওপর থেকে নিচে নাম সাম করো, কিন্তু ওপর থেকে নিচে নামতে যাও। তার মানে ও এই ফার্স্ট কলামটাকে সবগুলোকে সাম করবে, পরের কলামটাকে সবগুলো সাম করবে, তারপরের কলামগুলোকে সবগুলো সাম করবে। দেখা যাক কি দেয়। হলো 1 + 4 + 7 + 10 হলো 22, 2 + 5 + 8 + 11 কত হলো 26, 3 + 6 + 9 + 12 হলো 30। অর্থাৎ ওপর থেকে নিচে মানে এটা হলো তার মানে ফার্স্ট কলামের সাম, এটা সেকেন্ড কলামের সাম, এটা থার্ড কলামের সাম। একইভাবে আমি যদি অ্যাক্সিস ইকুয়াল টু 1 করি তাহলে কি হবে, এটা ফার্স্ট রো এর সাম, মানে আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, 1, 2, 3 যোগ করে 6, 4, 5, 6 যোগ করে 15 এন্ড সো অন। তাহলে এখানে 4টে এলিমেন্ট হচ্ছে। তাহলে এইভাবে যে কোনো ফাংশন, এটা শুধু সাম নয়, আমি যদি বলি np ডট সে মিন, তার মধ্যেও একই, a ডট অ্যাক্সিস ইকুয়াল টু 0 বলে অ্যাক্সিসটা বলে দিলে ও আমাকে প্রপারলি আমাকে কলাম ওয়াইজ করবে কি রো ওয়াইজ করবে, যোগ করবে কি মিন করবে কি
লামসাম করবে কি ইভেন সর্টিং, আমি যদি বলি এনপি ডট সর্ট বলে আছে, এখানে তো সর্ট করাই আছে। আচ্ছা আমি একটু যদি এই জিনিসটাকে একটু একটু অন্যভাবে নিই, একটা সর্টিং করে দেখিয়ে দিই। সর্টিংটাও তাই ওইভাবে করা যাবে। আমি এটাকে একটা অন্য নাম দিয়ে দিই, এটাকে নাম দিয়ে দিই এ নাম দিয়ে এটাকে রাখি। আর এখানে একটু হ্যাঁ 0 3, এখানে একটু -1, এখানে একটু -2 আর কিছু দিয়ে দিলাম আর কি, এখানে একটু 15 এটা কিছু দিয়ে দিলাম। তাহলে এটা আমার হলো ও এটাকে এনপি ডট অ্যারে করতে হবে, এনপি ডট অ্যারে করতে হবে। বেশ, তাহলে আমার এটা হলো আমার একটা আরেকটা নাম্পাই অ্যারে তৈরি করলাম, এবং যেখানে নাম্বারগুলোকে আমি ইচ্ছে মতো একটু চেঞ্জ করব। এবারে যদি বলি আমি এনপি ডট সর্ট আর বলি, মানে ওইটার সর্ট করো, কোন দিক দিয়ে সর্ট করবে? আমি বলবো যে ওয়েল আমি এদিক থেকে এদিকে সর্ট করো, তার মানে আমি বলবো অ্যাক্সিস ইকুয়াল টু 1 এতে সর্ট করো। কি হলো? এটা হলো 0টাকে আগে লিখলো 0 1 3, এদিকে -1 4 6, ও কিন্তু রো কলাম সব গুলিয়ে দিয়েছে, কিন্তু আমি তো সর্ট করতে বলেছি, অরিজিনাল ম্যাট্রিক্সটাকে ঠিক রেখেছে, সর্টিংটাও কিন্তু অ্যাক্সিস বরাবর করছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, নামপাইয়ের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে ভেক্টরাইজ করা, আরেকটা হচ্ছে এই যে যত ফাংশন আমরা মেথড অ্যাপ্লাই করছি নামপাইয়ের সবগুলো অ্যাক্সিস বরাবর কাজ করে। কেমন? আচ্ছা, আরো একটা জিনিস দেখি, এই যে অ্যারেটাকে এবার এর স্লাইসিং, ইন্ডেক্সিং তো কোনো ব্যাপার না। আমি যদি বলি ইন্ডেক্সিং 0 মানে কি, আমার ওই 2 ডাইমেনশনাল লিস্টে যেরকম ইন্ডেক্সিং হয়েছিল ঠিক সেরকম, তাহলে প্রথম রোটা দেখিয়ে দিল। মানে 0 এলিমেন্ট মানে কি? 0 এলিমেন্ট মানে এই প্রথম রোটা পুরোটাই 0 এলিমেন্ট, মানে প্রথম এই লিস্টটা। তাই আমি যদি বলি A1 তাহলে অফকোর্স সেকেন্ড দেখাবে, আমি যদি বলি A2 তাহলে থার্ড দেখাবে। হ্যাঁ, তাহলে কিন্তু কিন্তু শুধু রো গুলো দেখাচ্ছে, কিন্তু কলাম কিন্তু দেখাতে পারছে না। তাহলে আমি যদি বলি না আমাকে এই ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম ইত্যাদি দেখাও, তাহলে কি করতে হবে? তাহলে এখানে আমার এই স্লাইসিং সিস্টেমটা নামপাইতে স্লাইসিং ইন 2D অ্যারে, হ্যাঁ, এইটা এইভাবে করা হয়। অর্থাৎ আমি স্কোয়ার ব্র্যাকেট দিই, কোলন কোলন, আমি দুখানা কোলন দেব, এখানে কোথা থেকে শুরু কোথায় শেষ আর স্টেপ সাইজ কি হবে, এইটা হচ্ছে রো এর জন্য। তারপরে কমা দেব, তারপরে আরো দুখানা কোলন দিতে হবে। বোঝা গেল? এখানে কোথা থেকে শুরু, কোথায় গিয়ে শেষ, আর কত করে স্টেপ সাইজ। তাহলে আমাকে এই দুটো সেট করে, মানে বেসিক্যালি এ কোলন 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 কোলন, তাহলে এইটা হচ্ছে সব দিক থেকে স্লাইসিং করা যাবে। তাহলে এইটা হচ্ছে ফর রো আর এইটা হচ্ছে ফর কলাম। ঠিক আছে, আমি কুইকলি দেখাচ্ছি, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, অনেক কিছু দেখানোর আছে কিন্তু হবে না। আমি যদি বলি কোলন কোলন কমা কোলন কোলন, মানে আমি কিছুই বলিনি, কোথা থেকে যাবে, কোথায় শেষ করবে, কত স্টেপ সাইজ হবে, অটোমেটিক্যালি পুরো অ্যারেটাই দেখাচ্ছে। আমি তার বদলে শর্টকাট করে যদি বলি একটা কোলন আর একটা কোলন, কমাটা রাখতে হবে, তার মানে এটা কি হলো, এটা পুরো রো গুলো আমি কিছুই বলিনি আর পুরো কলাম গুলো, তাহলেও একই জিনিস হবে। কিন্তু আমি যদি বলি আমি যদি বলি এইটার, আমি যদি বলি যে 1 কোলন 3, অর্থাৎ এইটা আর কোলন, তাহলে কি হবে, আমি কলাম সবগুলো নিচ্ছি আর রো 1 থেকে 3 নিচ্ছি। দেখা যাক, আমায় কিন্তু এই যে এটা 1 and 2 দেখালো, 3 তে তো টাচ করবে না। আমি যদি বলি এটা থাক, কিন্তু রো নেবে, এই কলামের ক্ষেত্রে আমি বলবো 1 2, কলামের ক্ষেত্রে 1 2 3 করি, দেখা যাক তাহলে কি হবে। তাহলে আমাকে কলামের ক্ষেত্রে কি হবে, আমাকে 1 থেকে 3 মানে এটা 0th কলাম, তারপরে 1th কলাম, তারপরে 2th কলাম, তারপরে 1 and 2, 3 তো টাচ করবে না। তাহলে কি হবে, শুধু এইটুকু 5 6 8 9 দেখাও, এই জিনিসটা আমাকে দিয়ে দিল। অর্থাৎ আমি রোটাকেও স্লাইসিং করলাম, কলামটাকেও স্লাইসিং করলাম। এবার আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আমি গোটা কলামটাকে বার করে আনতে চাই, তাহলে আমি কি করবো, তাহলে সব
গোটা এই কলামটাকে বার করতে গেলে কি করতে হবে? 1 2 3 4 সব রোই তো থাকবে তাতে, কিন্তু শুধু কলামটা বেরিয়ে আসবে। তাহলে আমি কোলনের জায়গায় এটা কোলন দিলাম, মানে এটা রোটা বেরিয়ে এলো, আর আমি 0 লিখলাম শুধুমাত্র একটা কোলনকে বার করে নিয়ে আসার জন্য। তাহলে কিন্তু আমাকে 1 4 7 0 এইভাবে আমাকে বার করে দিল। অবশ্য আমি যদি বলি এটা আমি 0:1 এইভাবে করি, অর্থাৎ 0 থেকে স্টার্ট করো 1 অব্দি যাও, তাহলে আমি এটাকে যেন দেখাচ্ছি আমাকে ওই ম্যাট্রিক্স ফর্মে লেখো, তাহলে কিন্তু আমাকে এইভাবে দেখাবে। এটা একটা কলাম, এই যে কিন্তু ডাবল এর দেখাচ্ছে, 2 ডাইমেনশনাল অ্যারে হিসেবে দেখাচ্ছে, আর এটা কিন্তু আমাকে একটা 1D অ্যারে হিসেবে রেজাল্ট দিচ্ছে। এবার যখন যেখানে যেরকম ভাবে সুবিধা আমি সেটা করব। আমি যদি বলি a 0:1 কমা কোলন, তাহলে কি হবে? ওই যে প্রথম রোটা, এই যে প্রথম রোটা, এটাকে একটা এই যে স্কোয়ার ব্র্যাকেট দুখানা অর্থাৎ 2D অ্যারে হিসেবে দিয়ে দিল। আমি কি করে বুঝবো এটা শেপ কত? এটা যদি আমি ডট শেপ করি, ও দেখিয়ে দেবে 1:3, তার মানে এটা একটা 2D অ্যারে, দুখানা এলিমেন্ট থাকা মানে 2D অ্যারে। আমি যদি বলি এটা ডাইমেনশন কি, এন ডাইমেনশন কি, এ দেখিয়ে দিল 2। অর্থাৎ এই অ্যারে গুলোকে নিয়ে আমি এখন শুধু 1D 2D করব, ঠিক একইভাবে 3D 4D সব করা যাবে, কিন্তু আমাদের দরকার নেই। আমরা এই অ্যারে গুলোকে নিয়ে আমরা খেলা করতে পারি শুধু এই রকম ভাবে, তার অ্যাক্সিস বরাবর যেতে পারি, তার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারি। প্রসঙ্গত নামপাইতে যত ফাংশন আছে, যত ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা ম্যাথে পেয়েছি, নামপাইতেও সেগুলো আছে, কিন্তু তফাৎ হচ্ছে আমরা যেমন ইম্পোর্ট ম্যাথ করলাম, রাইট? তারপরে আমি যদি ধরলাম আমি আমার a = 1, 2, 3 করলাম, বেশ ভালো। এবার আমি যদি বলি ম্যাথ ডট সাইন, তার মধ্যে a দিই, ও কি পারবে করতে? পারবে না, কেননা এটা ভেক্টরাইজড হয়নি। কেন হয়নি না? এ তো নর্মাল ফাংশন, আমরা এমনি যেভাবে একটা ফাংশন দেখি, ফাংশনের মধ্যে একটাই মানে আর্গুমেন্টের মধ্যে আবার কম্পোনেন্ট থাকে না। হ্যাঁ, আমরা XYZ অনেকগুলো আর্গুমেন্ট দিতে পারি, কিন্তু এটা তো একটাই অবজেক্ট, ওরকম হয় না। কাজে সাইন ফাংশনটা প্রত্যেকের উপর অ্যাপ্লাই করবে এভাবে আমরা করতে পারি না। আমরা তাহলে কায়দা করে সেই ফর লুপ দিয়ে অনেক কিছু করে আমরা আরেকটা অ্যারে তৈরি করতে পারতাম, কিন্তু এখানে কেসটা সিম্পল। আমি যদি বলি np ডট সাইন ফাংশন ইউজ করলাম, আর এটা এখানে ভেক্টরাইজ নয়, এটা লিস্টই দিলাম, তাতেই ও সাইন ফাংশনটা ভেক্টরাইজড। ও করবে কি, করে দিল প্রত্যেকটা এলিমেন্টকে ও রেডিয়ান ধরলো, 1 রেডিয়ান 2 রেডিয়ান 3 রেডিয়ান, তার সাইন করলো। বোঝা গেল? তাহলে যে কোনো, আমি যদি বলি np.exp এক্সপোনেনশিয়াল, তার মধ্যে আমি x করলাম, করে দিল। np.exp তার মধ্যে এই এটা করলাম, করে দেবে। সুতরাং নামপাইয়ের সমস্ত ফাংশন ভেক্টরাইজড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, আর আমি 5 মিনিট নেব। আচ্ছা, আমরা যেরকম নর্মাল পাইথনে র্যান্ডম বলে যে মডিউলটা ব্যবহার করেছিলাম, যেখানে র্যান্ডম নাম্বার দিয়েছিলাম, আমি এখানেও np ডট আমরা দেখে নিতে পারি, EIR এর মধ্যে np.random বলে যে মডিউল আছে। আসলে নামপাই একটা বিশাল সমুদ্র, তার আমি খুব একটা জাস্ট মানে টিপ অফ দি আইসবার্গ তার দেখাচ্ছি আর কি। এখানেও সেই ফাংশন গুলো রয়েছে, যে র্যান্ডম বলে একটা ফাংশন রয়েছে, র্যান্ডেন রয়েছে, ইউনিফর্ম রয়েছে, র্যান্ড ইন্টো রয়েছে, সব যা যা ব্যবহার করেছিলাম ওখানে সব এখানে আছে। আচ্ছা, আমি এখানে বলছি যে আমি একটা ধরা যাক x = np.random ডট ইউনিফর্ম। এইখানে মজাটা হচ্ছে আমি 1 থেকে 2 এর মধ্যে কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করবো। ভালো কথা। আগে হলে কি হতো, আমি যদি এটা করি আমাকে একটাই নাম্বার দেবে, কারণ আগেও তাই হচ্ছিল। কিন্তু আমি যদি বলি এখানে ওই আমরা প্রত্যেকটা ফাংশনের হেল্প দিয়ে তার ভেতরে ঢুকে দেখতে পারি। আমি যদি বলি এখানে সে সাইজ = 100, রাইট? তাহলে কি হবে, 100 খানা র্যান্ডম নাম্বার একবারে তৈরি হয়ে গেল, অর্থাৎ আমার একটা কিন্তু অ্যারে তৈরি করে। ওকে, 100 খানা র্যান্ডম নাম্বার এক তৈরি হয়ে গেল। এবার আমি বললাম যে এক্স ডট শেপটা দেখাও, অবশ্যই এক্স ডট শেপটা আমাকে দেখাবে 100 কমা, অর্থাৎ 100 খানা নাম্বার তৈরি হয়েছে। 100 তো আমি বললাম এটা 10x10 ম্যাট্রিক্স বানিয়ে দাও, তাহলে এক্স ডট একেবারে রিশেপ করা যায়, অর্থাৎ এটাকে অঙ্কের ভাষায় বলে টোপোলজি,
অর্থাৎ আমি বললাম ঠিক আছে 10,10, অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাকে 2 ডাইমেনশনাল করে দাও, মানে একটা ম্যাট্রিক্স করে দাও। আচ্ছা, এখানে দেখতে অসুবিধা হচ্ছে না, এখানে দেখাতে অসুবিধা হচ্ছে। আমি একটা কাজ করি, আমি এই এটাকে এক্সটা যেটা হচ্ছিল না, এক্স ইকুয়াল টু এনপি ডট রাউন্ড করে এক্স কমা 2, তাহলে কি হবে, এটা এই মানে দুঘর অব্দি রাউন্ড আপ করবে, প্রত্যেকটা রাউন্ড আপ। এই যে বললাম রাউন্ড ফাংশনটা ইউজ করলাম, ব্যবহার করলাম, সেটা এক্স অ্যারের উপর করলাম এবং প্রত্যেকটাকে দুঘর অব্দি রাউন্ড করে দিলাম, যাতে দেখতে ছোট হয়, রাইট? আমি একটু তাড়াতাড়ি বলছি, হ্যাঁ, যাতে এবার আমি এক্সটাকে বললাম ঠিক আছে এক্স ডট রিশেপ, আমি বললাম 10,10। ওহো, তাও দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা এনপি ডট র্যান্ডম ডট ইউনিফর্ম, আমি অল্প সংখ্যা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলবো যে 2 থেকে 5 অব্দি র্যান্ডম নাম্বার জেনারেট করো, আর আমার সাইজ ইকুয়াল টু সে 20 খানা র্যান্ডম নাম্বার, তাহলেই হবে আমার। আর একটা কাজ করি, পুরোটাকে এনপি ডট রাউন্ডের মধ্যে ঢোকাই, আর এই পুরো জিনিসটাকে কমা দিয়ে 2, বোঝা গেল? আগে যা করেছিলাম সেটা একবারে করে দিলাম, ডান। আমার এই 20 খানা র্যান্ডম নাম্বার বিটুইন 2 to 5 তৈরি হয়ে গেল একসঙ্গে, এবং প্রত্যেকটাকে রাউন্ড অফ করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়, আর কিছু না। এইবার আমি বললাম এটা 20, তো তাহলে 4 into 5, টোটালটা ঠিক রাখতে হবে। তাহলে এক্স ডট রিশেপের মধ্যে আমি বলি 4,5, ডান। আমার 4/5 একটা ম্যাট্রিক্স হয়ে গেল। আমি বললাম না, আমি সে 10,2 অর্থাৎ 10/2 ম্যাট্রিক্স করবো, তাও হয়ে গেল। আমি যেমন খুশি করতে পারি, অর্থাৎ রো অ্যান্ড কলামের গুণফল যদি টোটাল সাইজের সঙ্গে সমান হয় যতক্ষণ হবে, আমি যেভাবে খুশি এই সংখ্যাগুলোকে নিয়ে 1D থেকে 2D, 2D থেকে 3D, 3D থেকে আবার 1D ব্যাক করতে পারি। আমার এই জিনিসটার নাম দিলাম, মনে করা যাক এই জিনিসটার নাম দিলাম, মনে করা যাক ওয়াই। বেশ, তাহলে ওয়াইটা আমার এরকম হয়ে গেল। আমি বললাম ওয়াই ডট রিশেপ, আবার আমি বললাম 20,1 করে দাও, না 20, জাস্ট করে দাও, অর্থাৎ 1D করে দাও, কিন্তু আবার 1D হয়ে গেল, 2D থেকে আবার 1D তে চলে গেল। তো এইভাবে আমি শেপ, রিশেপ ইত্যাদি করতে পারি, একসঙ্গে নাম্বার জেনারেট করতে পারি এরকম। শুধু র্যান্ডম নাম্বার নয়, আমরা যেমন ওখানে নর্মাল পাইথনে রেঞ্জ কথাটা ব্যবহার করেছিলাম, এখানে ইকুয়াল ইন্টারভেলে একই অন্তর অন্তর সংখ্যা ব্যবহার করতে গেলে এখানে এ রেঞ্জ বলে একটা আছে, এনপি ডট এ রেঞ্জ। এ রেঞ্জের মধ্যে আমি ফ্র্যাকশনাল নাম্বার তৈরি করতে পারি। আমি বললাম এ রেঞ্জ আমার 0.5 থেকে নাম্বার তৈরি করো, 5 অব্দি যাও, আর 0.2 করে করে তফাৎ করো, ডান। আমার সংখ্যা তৈরি হয়ে গেল, এবং যা কিছু হবে সব কিন্তু নামপাইয়ারে হবে। তাহলে 0.5 থেকে শুরু হলো, 5 কে টাচ করবে না, 4.9 অব্দি গিয়ে থেমে গেল, কেননা আমার 2 করে করে 0.2 করে করে স্টেপ সাইজ। তাহলে এটা হলো এ রেঞ্জ ফাংশন। আমি শুধু নামগুলো বলছি, বিশদে আর বলছি না, কেননা এগুলো সব এখানে আছে, হেল্প ফাইল দিয়ে সব দেখা যায়। এনপি ডট লিনস্পেস, লিনস্পেস আরেকটা ফাংশন। আমি যদি বলি সে আমার 2 থেকে 5 অব্দি সংখ্যা তৈরি করো, আর আমার 12 খানা সংখ্যা তৈরি করো, ও কিন্তু তাই করে দেবে। এটা হচ্ছে কতগুলো সংখ্যা তৈরি করছি, ইন্টারভ্যালটা নিজে থেকে করে দেবে। এই হলো ব্যাপার। ও যেরকম ফ্র্যাকশনাল করে করেছে, মানে 12 খানা সংখ্যা তৈরি করা মানে 11 দিয়ে ভাগ হয়েছে, 5 - 2/11। আমি আরেকটু ভদ্রভাবে করি, 1 থেকে সে 5, আমি বললাম সে 11, তারপরে 10 দিয়ে ভাগ হবে, 11টা নাম্বার তৈরি করো, তার মানে 10 খানা ইন্টারভ্যাল, সেই জন্য ইন্টারভ্যাল গুলো দেখতে ভালো হয়েছে। তাহলে 11 খানা আমার সংখ্যার একটা অ্যারে তৈরি করবো। তাহলে এটা হচ্ছে লিন স্পেস, অর্থাৎ লিনিয়ার স্পেস। এটা হচ্ছে এ রেঞ্জ, ওই রেঞ্জের মতো, কিন্তু এখানে ফ্র্যাকশন তৈরি করা যায়, এখানেও ফ্র্যাকশন তৈরি করা যায়। তো এই হলো গিয়ে গল্প মোটামুটি, এই হলো গিয়ে মোটামুটি আমাদের বক্তব্য। আর একটা জিনিস আমি এখানে শুধু দেখিয়ে দিই, আমার এখানে আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, ধরা যাক আমার এখানে একটা ডেমো ফাইল আছে, এই ডেমো বলে একটা ডাইরেক্টরি আছে, সেখানে আমার ধরা যাক এই টেস্ট বলে আমি একটা সিম্পল ডেটা ফাইল, আমি এটা হয়তো সবাই দেখতে পাচ্ছি কিনা জানি না, আমি 1 ভার্সেস 2, 2 ভার্সেস 4.3 আমরা যেরকম ডাটা প্লট করি, কোনো একটা এক্সপেরিমেন্ট করেছি বা কিছু করেছি, কোনো ডেটা, এটা সিম্পল টেক্সট বা সিম্পল ডেটা ফাইল। এই ফাইলটাকে নামপাইয়ের ভিতরে
নামপাইয়ের ভিতরে np.load, আমি একটু ক্লিয়ার করে দিই, np.loadtxt, এগুলো সব একদিনে মনে থাকবে না, কিন্তু সব আস্তে আস্তে সব ঠিক হবে। সিকোলন কোথায় আছে? সিকোলন ওই পাথ নামটা দিতে হবে। কোথায় না, সিকোলন আমি যদি বলি ইউজার্স, তারপরে এখানে নামটা একটু বড় সেইভাবেই করা আছে, অভিজিৎ কর যুক্ত, তারপরে আমরা কোথায় ডেস্কটপ, তারপরে কোথায় ডেমো, তারপরে আছে test.dat। তাহলে এইটা ইনভার্ট মোড, তার মানে কি এই পুরো আমার ফাইলটা হচ্ছে test.dat, আমি নাম দিয়েছি, নাম যা খুশি দিতে পারি, এটা ডেটা ফাইল বলে আমি নাম দিয়েছি। আর তার আগে পুরো পাথটা দিতে হবে, মানে কোথায় আছে এই ডেমোর ঠিকানা, ডেমো বলে যে ডাইরেক্টরি, এটাকে আমি বললাম সে ডেটা, আমি নাম দিলাম ডেটা। ডান। তাহলে আমি ফাইলটাকে নিয়ে এলাম। এবার দেখো ম্যাজিক, এবার ম্যাজিকটা হচ্ছে ডেটাটা কি টাইপ করলেই বোঝা যাবে। ওয়েল, সো ডেটা ইজ নাও আমার একটা 2D অ্যারে, ঠিক যেভাবে আমি ডেটাটা দেখেছিলাম 1 ভার্সেস 2, 2 ভার্সেস 4.3 এটসেট্রা এটসেট্রা। তাহলে আমি বলতে পারি এখানে এক্স আর ওয়াই কি আমি পরের দিনই করব। তাহলে আমি বলবো ডেটাটার থেকে আমি যদি কোলন কমা 0 করি, তাহলে এটাকে আমি বলবো এক্স অক্ষতে চলে যাবে এটা, তাহলে এক্স হয়ে গেল এটা। আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু, মানে এক্স আর ওয়াই অ্যাক্সিসের ডেটা আমি পেয়ে গেলাম, আমি 1, তাহলে এটাকে বলবো ওয়াই, অর্থাৎ এই সেকেন্ড কলামটা হয়ে গেল এটা একটা 1D অ্যারে, আর ফার্স্ট কলামটা হয়ে গেল 1D অ্যারে, তাহলে এক্স আর ওয়াই। এবার আমি পরের দিন দেখাবো কি করে এক্স আর ওয়াই কে আমরা প্লট করব। সুতরাং আমাদের সবকিছু করা যায়। আমার যদি একটা ডেটা ফাইল থাকে, ডেটা ফাইলটাকে আমি বেসিক্যালি যেটা আমার বলার সেটা হচ্ছে আমি যদি লোড করি এখানে, আমার এখানে সিম্পলি নামটা দিতে হবে আর পাথ নেমটা দিতে হবে। যদি এখানেই থাকে তাহলে আর পাথ নেম দিতে হবে না, যে ডাইরেক্টরিতে কাজ করছি সেখানে যদি ফাইলটা থাকে কোনো অসুবিধা নেই, তাহলে এই পাথটা না দিলেও চলবে। তাহলে কিন্তু যেটা বক্তব্য সেটা হয়ে গেল একটা নামপাই অ্যারে। আর যেই নামপাই অ্যারে হয়ে গেল সমস্ত ম্যাজিক্যাল টুল সব আমার হাতে আছে, আমি সেখান থেকে স্লাইসিং করতে পারবো, সেখান থেকে যা খুশি করতে পারবো, সেখান তার উপরে ফাংশন গুলো ব্যবহার করতে পারবো ইত্যাদি। আমার আজকের বলা শেষ।